স্যার, বলো। ওই n ইজ ইকুয়াল টু নেগেটিভ বা জিরো যে হতে পারবে না, ওটা কি ওয়েভ ফাংশনটার সাথে মানে ওটা রিলেটেড কোনো কারণ হবে? দেখ, তুই যখন এনার্জিটা লিখছিস কি লিখেছিস? এন স্কোয়ার পাই স্কোয়ার এস লাইন স্কোয়ার লিখেছিস না? এনার্জি এনার্জি ইএন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ তার মধ্যে তার মধ্যে তো এন স্কোয়ার আছে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা তো নেগেটিভ হবে না। তাহলে তাহলে নেগেটিভ হবে না। না তাহলে তুই যদি ওখানে মনে কর এন ইকুয়াল টু 1 করলি গ্রাউন্ড স্টেট এনার্জি, এবার কেউ বলো না আমি এন ইকুয়াল টু -1 লিখবো, রেজাল্ট উইল বি সেম। হ্যাঁ হ্যাঁ। সো নেগেটিভ ভ্যালু অফ এন উইল নট গিভ ইউ এনি স্পেশাল রেজাল্ট। একই জিনিস তোকে দিচ্ছে, সুতরাং লেখার কোনো মানে নেই এন নেগেটিভ। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার এন জিরো হবে না কেন? এটা সোজা উত্তর, ভেরি ইজি ওয়ান। ওয়াই এন নট ইকুয়াল টু জিরো? en ইকুয়ালস টু জিরো দ্যাট মিন্স ওয়েভ ফাংশনটা মানে ওখানে হচ্ছে প্রবাবিলিটিটাই জিরো চলে আসছে, যেহেতু ফাইনাইট জায়গাটা আমরা জানি এর মধ্যেই আছে, তো ওটা ক্যান নট বি জিরো। that is very trivial thing. N equal to zero simply implies a wave function gets vanish, non-existence. মানে বলতে পারি যে পার্টিকেলটা ওখানে নেই, মানে ওয়েভ বা পার্টিকেল ওখানে নেই, একদম কিন্তু নেই। কিন্তু তা তো হতে পারে না। তুমি তো ইনসাইড দা অন দা লাইন তুমি ক্যালকুলেট করছো, তুমি তো বাউন্ডারিতে এসে করছো না ক্যালকুলেশনটা, তাই না? তোমার তো একটা ফাইনাইট প্রবাবিলিটি থাকতেই হবে, কিন্তু ফাংশনটাই জিরো হয়ে যাচ্ছে এবার। So no information you are getting if you put n equal to 0. So is that thing acceptable? Yes or no? নো স্যার। তাহলে বোঝা গেল দুটো লজিক। সেম অ্যাজ নেগেটিভ, এখানে নেগেটিভ en টা ছাড়াও নেগেটিভ মানে হ্যাঁ, নেগেটিভ মানে রিপিটেশন হচ্ছে আমার নতুন, ইউ আর নট গেটিং এনি নিউ স্টোরি আউট অফ দ্যাট থিং। আর এন জিরো মানে নন এক্সিস্টেন্স অফ দ্য ওয়েভ ফাংশন ইভেন ইন দ্য রাইট ডোমেন। তুমি কিছুই পাচ্ছ না, এটা হওয়ার কথা না। ক্লিয়ার? এবার কি ক্লিয়ার হলো ব্যাপারটা? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ সেটাই। তোমাদের ওখানে কি স্যার নেটওয়ার্ক? তাহলে যদি বলো বলো বলো। মাইনাস মানে নেগেটিভ ভ্যালুস এর জন্য যদি কোনো মানে স্পেশাল ভ্যালু পাচ্ছি না, তাহলে তো আমি এরকম লিখতে পারতাম n ইকুয়াল টু +-1 +-2 না +-3। প্লাস আমি তো বাট বললাম। নেগেটিভ ওয়েভ ফাংশন ডাজন্ট এক্সিস্ট। হ্যাঁ, তখন তুমি নেগেটিভ নেগেটিভ, ওয়েভ তুমি ফাংশন এন ডাজন্ট তুমি এন এক্সিস্ট। এন যখন +-1 ধরো লিখছো, তাই তো সাই -1 x টাকা থাকার কথা কিছু একটা। তাই তো আবার সে একই গল্প আসবে যে সাই 1টা আর সাই -1 দ্যাট টু থিং বিকাম ডিজেনারেট কেস। তা তো আবার হতে পারে না। You have to maintain degeneracy, you have to maintain distinct value, so n cannot be repetitive. হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, আচ্ছা অভিজিৎ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওদিকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আজকে, ঋত্বিক বা সৌভিক কেউ জয়েন করলো না, যাই হোক ঠিক আছে। ও স্যার, সৌভিকের নেট চলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি এই জন্যই নেটওয়ার্ক খুব খারাপ এখানে করছি, এই জন্য রেকর্ডিংটা না এটা থাকা দরকার তো তোমাদের এখানে, বুঝতে পারছো কেন বারবার করছি আমি এখানটা? এই জন্যই করা আর কি এগুলো। এনিওয়ে শোনো, মন দিয়ে এই জায়গাটা একটু বোঝো আগে। আমার এবার স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে? আগে বলো। হ্যাঁ স্যার। এই যে একদম বাঁ দিকে যেটা লিখেছি h psi n equal to e psi n, আমি তো সেটাই সলিউশন করছি। তার সলিউশন গুলো কি এইটা তুমি পেয়েছো পার্টিকুলার ইন বক্সের জন্য। এখন কথা হলো এই যেটা পাওয়া গেল এনার্জি আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করে, বা দেখো কথাটার মানে তো একই, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, দ্যাট মিন্স এনার্জি আইগেন ভ্যালু ইকুয়েশন, ইজন্ট ইট? ইয়েস, ঠিক আছে। হ্যাঁ স্যার। বারবার এই কথাগুলো বারবার বলবো, বারবার মাথায় ভাসাবেও, ইট ইজ দ্য বেসিক কোয়ান্টাম মেকানিক্স। সো ওয়ান্স ইউ গেট দ্য এনার্জি আইগেন ফাংশন, তার মানে কিন্তু তুমি এবার নর্মাল লাইফে তুমি দেখো, মানে আমি তোমাকে চেষ্টা করছি ক্লাস 11-12 রেখে দিতে। ওয়ান্স ইউ গেট দ্য psi n x, দেন দ্যাট মিন্স ইউ নো হোয়াট আর দোজ ijk। কারণ তোমার কাছে সমস্ত কিছু হচ্ছে, তোমাকে আরবিটারি একটা ফাংশন দেওয়া হবে বা আরবিটারি একটা ভেক্টর দেওয়া হবে যার কম্পোনেন্ট আছে ax ay az, and you will be asked to express that ax ay az in terms of ijk। তাহলে আমি কিভাবে লিখবো? 3 ax মনে করো 3 হলো, তাই 3 টাইমস i ক্যাপ করব, 4 টাইমস j ক্যাপ করব, 5 টাইমস k ক্যাপ করব, আমি এই ভেক্টর পেয়ে যাব। তাই তোমার তো আসল কথা হচ্ছে এই যে 3 4 5 দিস আর দ্য কনস্ট্যান্ট cn।
তোমার আসল কথা হলো এই বেসিক ফাংশনটাকে খুঁজে নেওয়া, যেটাকে আমরা বেসিক বলি না, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজে বেসিস। Basis means the fundamental quantities of any space upon which, depending on which, you can expand any kind of function. আজকে ভাবো তুমি যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছিলে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে ছিল, হয়তো ক্লাসে পড়ানোর তখন সুযোগ হয়নি, সেকেন্ড অর্ডার ইকুয়েশন আমরা বলতাম না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, রনস্কিয়ান, মনে পড়ে কথাবার্তাগুলো? মনে পড়ছে একটু একটু? ম্যাথমেটিক্যাল ফিজিক্সে মনে করে দেখো তো, ফার্স্ট ইয়ারে একদম ফার্স্ট সেমিস্টারে হ্যাঁ স্যার। আমরা বলতাম না যে ধরে নাও একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন আছে, তার দুটো সলিউশন পেলে y1 y2 হুইচ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে আমি পরে আবার বলবো, এগুলো ভেক্টর স্পেসে পড়াবো এবার একটু। তাহলে অন্য যে কোনো একটা সলিউশন পাওয়া যাবে যেটা ইন্ডিপেন্ডেন্ট হবে না, কিন্তু c1 y1 প্লাস c2 y2 হতে পারে। আবার আরেকটা ইকুয়েশন পাওয়া গেল, ধরো আরেকটা সলিউশন তুমি অ্যাজিউম করছো y ড্যাশ x, সেটা ধরে নাও হলো c3 y1 প্লাস c4 y2। তার মানে কি তোমার হাতে কিন্তু বেসিক সলিউশন দুটো y1 আর y2, তাদের এবার ইচ্ছা মতো লিনিয়ার কম্বিনেশন করো, তুমি আরো নতুন 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 সলিউশন না, তুমি সলিউশন পাবে যেটা স্যাটিসফাই করবে ওই অ্যাকচুয়াল ইকুয়েশনটাকে। কিন্তু বেসিক সলিউশন কোন দুটো? y1 আর y2। এই y1 আর y2 কে কিন্তু অন্য কোনো জিনিস দিয়ে আনা যাবে না, দে আর ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু তাদেরকে লিনিয়ারলি কম্বাইন করলে ইউ ক্যান গেট yx, y dash, y double dash, another and more and more and more, যত খুশি সলিউশন তুমি পাও, দে আর ডিপেন্ডেন্ট সলিউশন। ইজ ইট ক্লিয়ার কি বলতে চাইছি? মানে আমরা যেখানে আমরা থাকবো, যে স্পেসের মধ্যে আমরা থাকি, আমরা চেষ্টা করি খুঁজে নেওয়ার ওই বেসিক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর গুলোকে। আমরা কোথায় আছি? আমরা এই যে ডাইমেনশন কথাটা বলি, 3 ডাইমেনশন, তার মানে হলো 3টে বেসিক ইউনিট ভেক্টর আমাকে লাগবে আমার পজিশনটাকে বোঝানোর জন্য। আবার কেউ বলো না আমি শুধুমাত্র আমি 4 দিতে আছি, অনেকে ফিজিক্সের একটু পরে কদিন পর তোমার শিখবে এগুলো বা জানো হয়তো, যেখানে আবার টাইম হয়ে যাবে একটা স্পেস, টাইম একটা কোঅর্ডিনেট হয়ে গেল। কদিন পর ফিজিক্স অ্যাকচুয়ালি এইভাবে তুমি গিয়ে শিখবে যে অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড বলে কিছু থাকে না, সবাই টাইম। সবাই টাইম ইন দ্য সেন্স এক্স ওয়াই জেড অ্যাকচুয়ালি টাইমের এক ধরনের এক্সপ্রেশন ওগুলো। তার মানে 4টে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর কি কি? ওই t1 t2 t3 এন্ড t ইটসেলফ। t1 t2 t3 মানে কি? অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড গুলো, তাদেরকে তুমি টাইম দিয়ে এক্সপ্রেস করছো। এনিওয়ে, অত কঠিন জায়গায় যাচ্ছি না আমি, দ্যাট ইজ ভেরি ডিপ ফিজিক্স। বাট অ্যাকচুয়ালি তুমি মনে রাখতে হবে যে কোনো ফাংশনকে তোমাকে চেষ্টা করতে হবে কোনো একটা সিস্টেমে যে বেসিক ফাংশন গুলোকে বের করে নাও যারা নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট হবে। তারপর তোমাকে যে কোনো ফাংশন যদি দেওয়া হয়, ইউ ক্যান রাইট ডাউন দ্যাট গিভেন ফাংশন অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দোজ অ্যাকচুয়াল বেসিক ফাংশন। ইজ ইট ক্লিয়ার রাইট নাও? বলো, একটু একটু বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? পুনম? হ্যাঁ স্যার। আস্তে আস্তে ক্লিয়ার হবে। তাহলে আমি বলতে চাইছি এই যে আমার কাছে ড্রাইভিং ইকুয়েশন ইজ এ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এনার্জি আইগেন ভ্যালু ইকুয়েশন, সলিউশন তুমি পেয়ে গেছো ফর দিস গিভেন প্রবলেম। এগুলো কিন্তু সবার জন্যই সত্যি। আমরা একটা প্রবলেমকে ডিল করছি বলে সেটাকে নিয়ে এক্সাম্পল হিসেবে এগিয়ে যাচ্ছি, কিন্তু একবার শিখে গেলে তুমি ওই বেসিক ব্যাপারটা, তোমাকে তখন অন্যান্য প্রবলেম সলভ করতে সুবিধা হবে। সো হোয়াট মাই আইডিয়া ইজ দ্যাট ফার্স্ট ইউ ট্রাই টু ফাইন্ড আউট দ্য এনার্জি আইগেন ভ্যালুস En, তুমি পেয়ে গেছো বাউন্ডারি কন্ডিশন দিয়ে, এন্ড দ্য করেসপন্ডিং এনার্জি আইগেন ফাংশন। এই ফাংশন গুলোকে তুমি বলছো দে ক্রিয়েট আ বেস, তার উপর দাঁড়িয়ে তুমি বাড়িটাকে বানাবে বা স্ট্রাকচারটাকে টোটাল বানাবে। তার মানে অন্য যে কোনো ফাংশনকে তুমি ওই সাইন গুলো দিয়ে এক্সপ্রেস করবে। অর্থাৎ তোমাকে যদি এবার কেউ বলে যে টোটাল ফাংশনটাকে লেখো, তা তুমি জাস্ট টি তো লিখবোই, এন আর লিখবো না, কিন্তু সাইন গুলো লিনিয়ার কম্বিনেশন লিখবো, আর তার সঙ্গে ইটু পাওয়ার যেটা আমাকে শেখানো হয়েছে প্রথম ওই সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিকে, আমি সেইভাবে লিখে ফেলবো। আবার তুমি টিটাকে 0 বসালে তুমি এবার তাহলে দেখো এই পার্ট থাকলো না, তুমি দেখো সিএন সাইএন, তুমি এটাকে আগেও ভাবতে পারো, এটাকে পরে ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার বেস কিন্তু এইটা, তুমি যখন এটা পেয়ে গেছো তার মানে তোমার ওয়ার্ক ইজ 80% কমপ্লিট। বাকি তোমাকে যা চাওয়া হবে এর উপর বেস করে তুমি জাস্ট লিনিয়ার কম্বিনেশন নিয়ে এগোতে থাকবে, আর কোনো অসুবিধা নেই। দ্যাটস অল। ঠিক আছে, বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। এবার 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট মন দিয়ে বোঝার চেষ্টা করো, কেউ একজন উত্তর দেবে আমাকে। আচ্ছা, আই ক্যাপ আর জে ক্যাপ এই দুটো ইউনিট ভেক্টর
তাদের ভ্যালু কত, ম্যাগনিটিউড কত? তাড়াতাড়ি কুইকলি অ্যান্সার দাও। 1 1, মনে তো ভেরি গুড, 1, ইয়েস রাইট, এবার তোমরা সবাই জানো। আর আই ক্যাপ আর জে ক্যাপ এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 এইবার ভেরি গুড অ্যান্সার, সবাই জানো। আবার বলছি, দুটো ভেক্টর যাদের ম্যাগনিটিউড 1 আর যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাদেরকে আমি এবার একটা সুন্দর নাম দিতে পারি। কি নাম দিতে পারি বলো তো? এই নামটা কোশ্চেনটার মধ্যে আছে, যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি। তাদেরকে বলা হবে অর্থোগোনাল। অর্থোগোনাল স্যার। একটু একটু ছোট করে আর একটু ভালো করে বলবো, অর্থ নর্মাল। অর্থোনর্মাল। ম্যাট্রিক্স পড়েছো তো? ম্যাট্রিক্স আমি আগের সেমে বলেছিলাম তো, একটা অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম, যে আইগেন ভেক্টর গুলো নর্মালাইজ হবে, মানে তাদের যে মানে ভেক্টরটা তুমি তো দেখো, তুমি লিখলে আই ক্যাপ, এবার কেউ বললো 3 আই ক্যাপ, ডিফারেন্সটা কোথায়? আই ক্যাপ হলো একটা এইটুকুন, আর 3 আই ক্যাপ এর 3 টাইমস, মানে বেসিক ভেক্টরটা এইটা। তাহলে তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে তুমি 3 আই ক্যাপ, 5 আই ক্যাপ, 6 আই ক্যাপ লিখতে পারো, কিন্তু স্কেলিং ফ্যাক্টরটা কত, 3, 5, 6, এটাকে মাথায় রেখে তোমাকে এগোতে হয়। তোমাকে ওই লেনটাকে তুমি চেষ্টা করবে অলওয়েজ 1 রাখা। কেন 1 রাখার চেষ্টা করি? একটা সোজা কথা ভাবো, তোমাকে ছোটবেলায় যখন তুমি ক্লাস 1, 2 নার্সারিতে পড়তে বা কেজি 1 কিন্ডার গার্ডেনে পড়তে, তখন তোমাকে একটা মনে করো তোমাকে হাতে একটা স্কেল দেওয়া হয়েছে, স্কেলটা শুরু হয়েছে 10 সেন্টিমিটার থেকে, আর তোমাকে শেখানো হলো 10টা হচ্ছে ইউনিট, 10 সেন্টিমিটার, তারপরে 15 সেন্টিমিটার, তারপরে 20 সেন্টিমিটার। এটা অবাক লাগছে না শুনতে? এরকম স্কেল কোনদিন দেখেছো যে শুরু হচ্ছে 10 থেকে? একটা নাম্বার সিস্টেম শুরু হলো 10 থেকে, তো অবাক লাগবে না শুনে এই সব কথাবার্তা হচ্ছে, তাই না? তাই তো অভিজিৎ? আমরা কোন নাম্বার সিস্টেম নিয়ে পড়াশোনা করি? আমরা পড়িয়েছি 1 থেকে, 0 বাদ দাও, আমি 1 থেকে শুরু করি সবসময়। 10 মানে কি? 10 টাইমস 1। 16 মানে কি? 16টা 1 আছে ওখানে, মাল্টিপ্লিকেশন। তাহলে স্টার্টিং লেভেল কোনটা? স্টার্টিং হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। বারবার বলছি, অন্য যে কোনো ভেক্টর পাও, তার সঙ্গে তুমি জাস্ট একটা নাম্বার বসিয়ে দাও, তার লেংথটা বাড়িয়ে দাও, তাহলেই পেয়ে যাবো। তাহলে এখানেও তাই, এই যে সাইট আমার বেসিক ফাংশন কোনটা? সাই এন এক্স। তার সঙ্গে যে সিএন ফিএন গুলো করলাম, তুমি অন্যান্য সমস্ত ডিজায়ার্ড ফাংশন গুলো পেয়ে যাচ্ছ, টাইম ডিপেন্ডেন্সি, ইনিশিয়াল ফাংশন, এন্ড অল দোজ ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল অর রিকোয়ার্ড থিংস ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট। But important question is that I and j, the basic vector has the magnitude 1, that means they are ideally normalized আমাদের ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে, and they are mutually perpendicular, that means orthogonal. So দুটোকে একসঙ্গে মেশালে তুমি বলতে পারো I and j are nothing but orthonormal. Is it okay? Is it okay? হ্যাঁ কি না বলবে? হ্যাঁ ইয়েস স্যার। তাহলে সেই কনসেপ্ট থেকে আমাকে এবার আমি ডিমান্ড করব এটা, যে আই জে কে এর মতো, যেমন দেখো এখানে একটা মজার কথা আছে, তুমি 3 ডাইমেনশনে আছো, তাই কটা ইউনিট ভেক্টর আছে? আই জে কে 3টে, কিন্তু এখানে কতগুলো আছে? এন নাম্বার অফ, এন তো হতে পারে 1 থেকে ইনফিনিটি, সো ইনফাইনাইট নাম্বার অফ বেসিস ভেক্টরস আর দেয়ার, সো ইউ নিড সাম টাফ ফর দ্যাট থিং, টাফ ম্যাথমেটিক্যাল কনসেপ্ট পড়াবো, ভেক্টর স্পেস পড়াবো পরে। কনসেপ্ট এখান থেকে বিল্ড আপ হচ্ছে, কিন্তু আসলে 3টে নিয়ে তুমি পড়েছো, এখানে অনেকগুলো বেড়ে গেছে। সো কোয়ান্টাম মেকানিক্স নিডস হায়ার ডাইমেনশনাল থিংস এনিওয়ে। কিন্তু মেন কথা হলো, যতই হায়ার ডাইমেনশন হোক না কেন, অর্থোনর্মাল প্রপার্টি উইল বি দেয়ার ফর দ্য বেসিক ফাংশন। তার মানে আমি যখন লিখেছিলাম যে আই ডট জে, তুমি তো আই ডট জে মানে কত? তুমি 0 লেখো, ঠিক আছে, কিন্তু একটু ভাবো, অনেক বই তুমি দেখবে এইভাবে লেখা আছে, এ ক্যাপ এম ডট এ ক্যাপ এন ইজ ইকুয়াল টু ডেল্টা এম এন। অনেক বই তুমি দেখবে যে ইউনিট ভেক্টর গুলোকে বিদেশের অনেক বইতে আই জে কে দিয়ে লেখে না, তারা লেখে এ ক্যাপ এরকম করে নিয়ে। এটা মানে হলো, যদি মনে করো এম আর এনটা সেম হয়, তাহলে মানে তুমি আই ডট আই বার করছো, তাহলে কত পাবে রেজাল্টটা? আই ডট আই কত হচ্ছে বলো তো? আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে কত হবে? 1 1 তাহলে আমি আর না স্পেসিফিক্যালি কোনো মানে আমি তো বারবার এখানে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট করছি, বাট ইউ নো ক্লাসিক্যাল মেকানিক্স, ইউ নো ডিগ্রিজ অফ ফ্রিডম, ইউ নো জেনারেলাইজ কোঅর্ডিনেট। সো সাপোজ ইউ হ্যাভ 2 আরবিটারি জেনারেলাইজ কোঅর্ডিনেট সিস্টেম, যাদের ইউনিট ভেক্টর গুলো হলো এ এম ক্যাপ আর এ এন ক্যাপ।
দে শুড বি নর্মালাইজ, নাহলে অন্য কোনো ভেক্টরকে তুমি সেটা দিয়ে এক্সপ্রেস করতে পারবে না। যদি তাদের ভ্যালু 1 না হয়, তাহলে তুমি কি করে অন্য একটা ভেক্টরকে তাকে দিয়ে লিখবে? তোমার স্কেলটাকে তো শুরু করতে হবে 1 দিয়ে। বোঝা যাচ্ছে কি বলছি? ঠিক আছে? ফর এনি জেনারেলাইজ সিস্টেম তোমায় কিন্তু প্রথমে বেসিক একটা ইউনিট ভেক্টর চুজ করতে হবে, আর এমন ভাবে চুজ করতে হবে যে ইউনিট ভেক্টরগুলোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস এরকম হতে পারে, আর তাদের ভ্যালুগুলো যেন 1 হয়। সেই কন্ডিশনটাকে আমরা লিখি এইভাবে। আরবিটারি ইউনিট ভেক্টরগুলোকে লেখো, আইজে কে তো লিখবো না, থিটা ক্যাপ হতে পারে, আর ক্যাপ হতে পারে, ফাই ক্যাপ হতে পারে, রো ক্যাপ হতে পারে, বা ডেল্টা এম এন, মানে এম আর এন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 1 হবে, আর এম আর এন যদি নট ইকুয়াল টু হয় তাহলে 0 হবে। এটা বলে ক্রনিক আর ডেল্টা। আশা করি তোমরা জানো এই সিম্বলটার মানে, সবাই জানো তো? হ্যাঁ আশা করছি জানো। এই কনসেপ্ট থেকেই এইখানটা এবার এসো, এই জায়গাটা, এই যে এই লাইনটা কি লিখেছি, 0 টু এল, এল লিখেছি কারণ আমি পার্টিকুলার ওই 1 ডাইমেনশন লাইনে আছি। সাই এম স্টার সাই এন ডিএক্স, মানে তুমি কিন্তু ওই ডট প্রোডাক্টটাই করছো, কিন্তু একটার কমপ্লেক্স কনজুগেট নিয়ে আর একটা সিম্পলি নিয়ে, কি আর একটা কথা কি, দুটো আলাদা আলাদা ফাংশন নিয়েছে। এবার তুমি বলবে স্যার ফট করে কমপ্লেক্স কনজুগেট নিলাম কেন? কারণ নিলাম এই জন্যেই, কারণ ধরে নাও যে এইটা এম নেই, এটা এন আছে, মন দিয়ে দেখো, এখানে এম নেই এন আছে, তাহলে সাই স্টার এন আর সাই এন কি হবে, মড অফ সাই এন স্কোয়ার, তাই তো? হ্যাঁ কি না বলো? ঠিক আছে? হ্যাঁ স্যার। আর মড অফ সাই এন স্কোয়ার ডিএক্স মানে কি, টোটাল ইন্টিগ্রেশন করলে কত পাবো? দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল, দ্যাট উইল বি ইকুয়াল টু 1। তাহলে লোকে মাথায় কিন্তু অঙ্কের সাথে সাথে ফিজিক্সও রেখেছে, যে ওরা কিন্তু মাথায় রেখে দেখো, শুধুমাত্র ডাইরেক্ট তুমি এখানে স্টার না নিয়ে গুণ করে দিলাম আর ডেল্টা এম এন করলাম, আমার অর্থোগোনাল প্রপার্টি স্যাটিসফাই হলো, অঙ্ক আমি ভালো জানি, তা বললে শুধু হবে না, এইখানে তো ফিজিক্সটা চলে আসলো আবার। তাহলে পার্থক্যটা ছোট্ট কিন্তু বিশাল। ছোট্ট ইন দ্য সেন্স যে আমি জাস্ট একটা স্টার ইউজ করেছি কমপ্লেক্স কনজুগেট যখন এই ডট প্রোডাক্টটা নিয়েছি, হ্যাঁ দুটো আলাদা স্টেট তো নিতেই হবে, আই আর জে যেমন আলাদা আলাদা আছে, কিন্তু আমি স্টার ইউজ করেছি, এটা একটা বিশাল পার্থক্য এই কারণে, যদি দুটো স্টেট সমান হয়ে যায়, কারণ সেটা ফিজিক্যালি তখন বোঝাবে প্রবাবিলিটি ডেন্সিটি মড অফ সাই স্কোয়ার এন, এন্ড দ্যাট শুড বি ইকুয়াল টু 1। অর্থাৎ ডেল্টা এম ইকুয়াল টু এন হয়ে গেল, 1 হবে, ফিজিক্যালি তো সেটা প্রবাবিলিটি ডেন্সিটি বোঝাচ্ছে, আর তখন তোমাকে স্টার দিয়ে লিখতেই হবে, এর শুধু সাই এম দিয়ে লিখলে হবে না, তোমার স্টার এনে তারপর এই জিনিসটাকে চেক করতে হবে। ইজ ইট ওকে না? বলো। হ্যাঁ স্যার। স্যার আরেকবার, স্যার আরেকবার। হ্যাঁ কিছুই না, তুমি আই ডট জে করতেই পারতে, মানে সিম্পলি সাই এম ইন্টু সাই এন ডিএক্স করলাম, ইন্টিগ্রেট করলাম, কিন্তু তাদের ফিজিক্সটা স্যাটিসফাই তো হচ্ছে না, কারণ বাই চান্স যদি এম ইকুয়ালস টু এন হয়ে যায়, তাহলে তো সেটা হয়ে যাবে সেই তোমার প্রবাবিলিটি ডেন্সিটি, মানে তুমি মনে করো এম ইকুয়াল টু এন করলে, তাহলে হিসাব মতো সাই এন স্টার সাই এন ডিএক্স, তাহলে এটাই তো মড অফ সাই এন স্কোয়ার ডিএক্স, এন্ড দ্যাট শুড বি ইকুয়াল টু 1 ইন্টিগ্রেট করলে পরে, তাই তো? তাই তোমাকে আই ডট জে এই কন্ডিশনটাও রাখতে হবে, যাতে এম ইকুয়াল টু নট ইকুয়াল টু এন হলে পরে 0 হয়, সেটাও দেখাতে হবে। তার সঙ্গে সাথে তোমাকে এটাও তো মাথায় রাখতে হবে, যদি এম ইকুয়াল টু এন হয়, তাহলে ফিজিক্স তোমাকে বলছে, তোমাকে কনসেপ্ট ম্যাক্স বন্ড বলে গেছে তোমাকে স্টারটাকে আনতেই হচ্ছে, আবার অঙ্ক তোমাকে বলছে যে এম আর এন নিয়ে কাজ করে ডেল্টা এম এনও তোমাকে আনতে হবে। দুটোকে একসঙ্গে মেলালে পরে শুধু অঙ্কের কথা মাথায় রাখলে হবে না, যে সাই এম ইন্টু সাই এন ডিএক্স করলাম, না, স্টার নিয়ে এসে কাজটা করতে হবে, কমপ্লেক্স কনজুগেট ওই কনসেপ্টটাকে এনেই কাজটা করতে হবে, নাহলে কিন্তু যদি এম ইকুয়াল টু এন কোনো কারণে হয়ে থাকে, তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি কনসেপ্টটা কিন্তু তোমাকে পিকচারে মাথায় রাখতেই হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আস্তে আস্তে ক্লিয়ার হবে। এইটা বাইরে প্রুভ করবে, কিভাবে প্রুভ করব? তোমার তো এখানে রিয়েল কেস বলে অসুবিধা হবে না, কিন্তু সবসময় তো রিয়েল নাও হতে পারে না, জেনারেল কেস হচ্ছে এইটা। তাহলে সাই এন লিখবে এইভাবে, এই যে 2√2/l sin n pi x by l, সাই এম লিখবে এইভাবে √2/l sin m pi x by l, স্টার্ট তো রিয়েল কেস হয়ে গেল, ইন্টিগ্রেট করবে ডেল্টা এম এন দেখাবে, প্রবলেমগুলো করতে দিয়েছি বাড়িতে এগুলো। সো বেসিস ফাংশন মানে যেটা দিয়ে অন্য সব ফাংশনকে এক্সপ্যান্ড করা যাবে। কোয়ান্টাম মেকানিক্সের বেসিস ফাংশন বলতে কি বোঝায় না, এনার্জি আইগেন ফাংশন, হ্যামিল্টনস ইকুয়েশন সলভ করলে। ফার্স্ট পয়েন্ট ইজ দিস। নেক্সট পয়েন্ট, এই বক্সটাকে দেখো, এখানে আমি একটা ইন্টিগ্রেশন করেছি, কি লিখেছি, মড অফ সাই এক্স 0 স্কোয়ার ডিএক্স। সবাই দেখতে পাচ্ছ তো?
হ্যাঁ স্যার মড অফ সাই এক্স জিরো। আচ্ছা মড সাই এক্স জিরো মানে কি এইটা? সাই এক্স জিরো মানে ইনিশিয়াল ওয়েভ ফাংশনটা। আর তুমি তো সেটাকে লিখেছো কি দিয়ে? লিনিয়ার কম্বিনেশন অফ সাই এন এক্স, কারণ ওটাই তোমার বেসিস ফাংশন আই জে কে এর মতো। তাহলে মড অফ, তুমি যখনই কোনো ফাংশনের মড নেবে তুমি জানো টোটাল মড স্কোয়ার করলে পরে এটা তো সিম্পলি ওই আর তো আর এম আর এন নেই, সিম্পলি সাই স্টার এক্স জিরো ইন্টু সাই এক্স জিরো, ইন্টিগ্রেট করছো জিরো থেকে এল হিসেবে, টোটাল প্রবাবিলিটি উইল বি 1। এইটা তুমি যদি বাড়িতে করো এই সিএন ফিএন গুলো বসিয়ে, তুমি দেখবে এই রেজাল্টটা পাচ্ছ। কি রেজাল্ট পেয়েছো? সামেশন পেয়েছো, মড অফ সিএন স্কোয়ার পেয়েছো, দ্যাট উইল বি ইকুয়াল টু ওই বাঁ দিকে 1টা, 1 তো 1ই থাকলো। তা তুমি বাঁ দিকে যে ইন্টিগ্রেশন সাইনটা দিয়েছি, সাই এক্সটাকে তুমি লিখবে এইভাবে, এক্স জিরোটাকে সিএন সাই এন। একটা কথা একটু মন দিয়ে শুনে নাও, এটাকে যখন ভাঙবে না, আমি একটু মুছে দেখিয়ে দিই, এটা বাড়িতে করতে একটু অসুবিধা হতে পারে ফট করে। তুমি যখন এটাকে ভাঙছো তখন তুমি পাচ্ছ একটা হচ্ছে সাই স্টার এক্স জিরো আর একটা সাই এক্স জিরো, তাই তো? মড স্কয়ার ভাঙলে এটা পাবে তো? কি ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার তুমি জানো যে সাই এক্স জিরো মানে হচ্ছে এটা সিএন সাই এন, তাহলে এইটাকে তুমি লিখে ফেলবে সিএন সাই এন এক্স দিয়ে। এইটা স্টারটাকে যখন লিখবে না, এটা তো আর একটা ওয়েভ ফাংশন, একই রকম তো নয়, হিসাব মতো না হওয়ারই কথা। রিয়েল কেস হলে এক, কিন্তু তুমি তো জেনারেলাইজ করছো, তখন তুমি এটাকে একটু আলাদা করে লেখো সিএম সাই এন স্টার এক্স। বা এই পুরোটাকে একটা কাজ করে দাও, টোটালটা তো স্কোয়ার, তাই তুমি এটাকে একটা কাজ করে নাও, সিএম সাই এম দিয়ে লেখো, তার কমপ্লেক্স কনজুগেট নাও। দেখো বোঝার চেষ্টা করো। এটা তুমি প্রথম সাই ডান দিকে সাই এক্সটাকে লিখেছো সিএন সাই এন এক্স, ভেরি গুড, কিন্তু সাই স্টার যেটা সেটা অন্য একটা ফাংশন, তাকে তুমি কিন্তু সিএন সাই এন আবার লিখতে পারো না, তাই তুমি তো আবার সে ওটাই ফিরে গেলে। তখন নতুন একটা জিনিস লেখো, সিএম লেখো সাই এম লেখো। দেখো বোঝা যাচ্ছে কি বলছি? C1 C2 C3 CM CN এগুলো নাম্বার, শুধু সিম্বলটাকে চেঞ্জ করে লিখলাম, কারণ সাই এক্স জিরো একটা ফাংশন, সাই স্টার এক্স জিরো আর একটা ফাংশন, দুটো তো একরকম নয় ইন জেনারেল। তাহলে একটাকে তুমি সিএন সাই এন দিয়ে লিখলে অন্যটাকে কি লিখবে সিএন সাই এন দিয়ে, বলো তো? না, ওই জন্য আমি সিএম, এম ফর ম্যাঙ্গো, আর সাই এম দিয়ে লিখেছি, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে এনার্জি যে ওই এক্সপেকটেশন ভ্যালু বের করতে হয়েছিল, ওখানে এটা ইউজ করতে সব হয়েছে। আসবে এগুলো। এটা করে 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 দেখাবে যে মড অফ সিএন স্কয়ার ইকুয়াল টু 1 হয়। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দিস রেজাল্ট? এই কোশ্চেনটা ভালো করে স্টাডি করবে। এই যা বলছি আছে কোয়ান্টাম মেকানিক্স, সারা জীবনের জন্য বলে দিলাম, কিন্তু এটা সারা জীবনের জন্য এই কনসেপ্ট নিয়ে বাঁচতে হবে কোয়ান্টাম মেকানিক্সে। বেসিস ফাংশন, তাকে দিয়ে সবাইকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যানশন করলে পরে এক্সপ্যানশন যে কোএফিসিয়েন্ট গুলো, তার মানে কি, তার মানেটা বুঝতে গেলে তোমাকে এই জিনিসটাকে রান করাতেই হবে। মড অফ সাইজ ইনিশিয়াল ওয়েভ ফাংশনটা প্রবাবিলিটি ডেনসিটি 1 ইকুয়েট করো, ইকুয়েট করলে এরকম পাবো। এটার মানে এবার কি, হোয়াট ইজ সিএন? হোয়াট ইজ সিএন? তুমি একটা কনস্ট্যান্ট সিএন লিখেছিলাম, মানেটা কি? সেই মানেটাকে তো আমি আজকে বলবো না, একটু পড়তে হবে বাড়িতে। এই কোশ্চেনটা শুধু লিখে রাখো, বা কোশ্চেন আমি অ্যাসাইনমেন্টও দিয়েছি। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল? এটা স্যার একটু দেখেছিলাম আমি, মানে এটা হচ্ছে ইকুয়েশনটা দেখে, ইকুয়েশনটা সিমিলার ইকুয়েশন গুলো দেখে এটাকে প্রবাবিলিটির সাথে ইসে করা হয়েছে। দেখো একটা কথা বোঝো, তুমি তো সিএনটা পেয়েছো কিন্তু ওই মড অফ সাই এক্স জিরো স্কোয়ার থেকে সিএন স্কোয়ারটা পাচ্ছো, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে সামহাউ সিএন স্কোয়ার রিলেটেড টু প্রবাবিলিটি, এটা তো ক্লিয়ার? হ্যাঁ। এইবার ভাবো কিসের প্রবাবিলিটি? সিস্টেমটাকে পাওয়ার, এনার্জি স্যার, এনার্জিটা মানে এস্টাবলিশ করো কথাটা, শুধু মুখে বললে হবে না, ট্রাই টু এস্টাবলিশ ম্যাথমেটিক্যালি। ওকে, এস্টাবলিশ করো। অ্যাসাইনমেন্টে ছিল স্যার, এটা ছিল, লিখে আমাকে দেখাবে, আমি দেখছি। এই পরের লাইনটা দেখো, একটু কষ্ট করে দেখো, কিছু করার নেই। তোমাকে যদি কেউ বলে সিএন তুই বের করবি কি করে, যে কোনো সিএন মানে যে কোনো C1 C2 C3 কি করে বের করব, এই একটা ইকুয়েশন দেখো, এটা খাতায় একটু চট করে লিখে ফেলো তো দেখি এটা সবাই। ইন্টিগ্রেট, হ্যাঁ ইন্টিগ্রেট আমি 0 থেকে L করছি কারণ আমি ওই সিস্টেমে আছি বলে। এমনি কিন্তু -∞ থেকে +∞, মাথায় রাখবে সবসময়। 0 to L তুমি আপাতত লেখো। সাই এক্স জিরো
তুমি এই ফাংশনটাকে চুজ করেছো, ইনিশিয়াল ফাংশনটাকে, তার সঙ্গে তুমি প্রোডাক্ট করছো কার, তোমার যে বেসিস ফাংশনটার, কিন্তু তার কমপ্লেক্স কনজুগেটটা। আর কোনো উপায় নেই। তুমি এইটা করে দেখো, এইটা করার পর তুমি যখন সাই এক্স জিরোটাকে লিখবে সিএন সাই এন এক্স দিয়ে, তুমি সিএন পেয়ে যাবে। কেন? কারণ তুমি দেখো, তুমি যখন সাই এক্স জিরোটাকে লিখলে সিএন সাই এন, তাহলে এখানে একটা সাই এন স্টার হয়ে এটা 1 হয়ে যাচ্ছে, আর সিএন বাইরে বেরিয়ে আসলো। ইজন্ট ইট? বলো তো হ্যাঁ কি না, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে বাই অবজারভেশন। তাহলে কেউ যদি বলে সিএন পাবো কি করে, সিএন পাওয়ার টেকনিক হচ্ছে এইটা, কিন্তু এটা ফিজিক্যাল মানে আছে। এই মানেটা একটু বলি। এর মানেটা হচ্ছে এইটা, দেখ দুটো ভেক্টর আছে, সব ভেক্টর দিয়ে বুঝতে হবে, এ আর বি ভেক্টর। তোকে বললো এ ডট বি কর, কি লিখবি তুই? না এ বি কস থিটা। তার মানে তো এইটা না, এ টাইমস বি কস থিটা, কি তাই তো? তাহলে ছবিতে বি কস থিটা মানে কি? ধর এটা হচ্ছে তোর এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। বি কস থিটা মানে হচ্ছে বি এর কতটা পার্ট এর ওপর পড়লো। বুঝতে পারছিস কথাটা? বি কস থিটা মানে বি এর কতটা অংশ, বি এর কতটা পার্সেন্ট, বি এর কতটা ভাগ সুপার ইম্পোজড অন এ। বোঝা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এইখানে যেটা করেছি না, সাই এক্স জিরো আর সাই এন স্টার এক্স, তার মানে সাই এক্স জিরো, বা এইভাবে ভাবো জিনিসটা, যে সাই এক্স জিরো সাই এন এক্স এর কতটা পার্ট। মন দিয়ে, তুমি সাই এক্স জিরোটাকে লিখেছো কিন্তু সিএন সাই এন এক্স দিয়ে, তার মানে তুমি চেষ্টা করছো বলা এটা যে সাই এক্স জিরোটা সাই এন এক্স এরই তো পার্ট। কতটা পার্ট? না সিএন দিয়ে গুণ করে যতটা হচ্ছে। ধরো না সিএনটা হচ্ছে 0.3, তাই সাই এক্স জিরোটা হচ্ছে 0.3 পার্ট অফ সাই এন এক্স। বোঝা যাচ্ছে? তাহলে সেটাকেই কিন্তু ইনকর্পোরেট করলাম এইখানটা। এই প্রোডাক্টটা করা মানে কিন্তু ওই সেই কতটা সিএন, সেই সিএনটাই কিন্তু বেরিয়ে চলে আসলো। যেমন এখানে এ ডট বি করলে এ বি কস থিটা, তাহলে বি কস থিটা মানে বি এর কতটা পার্ট এর দিকে পড়লো সেটা পেয়ে যাচ্ছ। কোনটা দিয়ে পাচ্ছ? এ ডট বি দিয়ে। তাহলে কিন্তু ওই এ ডট বি তো একটা ডট প্রোডাক্ট ইন আওয়ার ন্যাচারাল 3 ডাইমেনশনাল স্পেস, সেটাকে তুমি ইন্টিগ্রেশন ফর্মে এইভাবে লিখছো, সাই এক্স জিরো সাই এন স্টার এক্স, একটা ডট প্রোডাক্টের মতো। মোটামুটি অ্যানালজি গুলো ক্লিয়ার হচ্ছে যে কি উদ্দেশ্য নিয়ে বলতে চাইছি, কিভাবে কিভাবে কম্পেয়ারটা করছি আমি। অভিজিৎ, লুনি, পুনম, কোয়েলিকা, সেন্স অফ দ্য হ্যাঁ সাবজেক্ট। স্যার, ওই একটু 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 হচ্ছে। হবে, not এই এই so much সেন্সটা clear. ক্রিয়েট করো যে আমি কিভাবে আসছি। সবই কিন্তু ভেক্টর, ভেক্টরকে মাথায় রেখে, অথচ একটাও কিন্তু সাইফাই গুলোকে একটাও ভেক্টর বলছি না, কনসেপ্টটা ওটা। তুমি কোথাও একটা আছো, অপারেশন গুলো সেভাবেই তোমাকে করতে হবে। ঠিক আছে? আস্তে আস্তে ক্লিয়ার হবে এগুলো, টেকনিক গুলো শিখতে থাকো আস্তে আস্তে। আর লাস্ট এই পয়েন্টটা দেখো এবার, এই যে আমি এবার কি বার করেছি, হ্যামিল্টনিয়ানটার এক্সপেকটেশন ভ্যালু। এটা আমাকে সঙ্গে লুনিও জিজ্ঞেস করছিল কোনো না কোনো সময়, তাই তো লুনি? তোমার একটা প্রশ্ন ছিল তো? হ্যাঁ স্যার, এটাই ছিল। আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট কার রেসপেক্টে বার করেছি, বেসিস ফাংশনের রেসপেক্টে না, ইনিশিয়াল ফাংশনটা রেসপেক্টে বার। তুমি টাইম ডিপেন্ডেন্ট ফাংশন রেসপেক্টে বার করতে পারতে। তুমি যদি এখানে সাই স্টার এক্স টি হ্যামিল্টনিয়ান ক্যাপ সাই স্টার এক্স টি করতে, তাও করা যেত, তখন ইউ টু পাওয়ার আই এন টি একটু ভ্যানিশ হয়ে যেত, অসুবিধা নেই কোনো। আমি ইনিশিয়াল রেসপেক্টে করেছি। এবার তুমি আবার এগুলোকে ওই সিএন, এই সিএম সাই এম আর এখানটা সিএন সাই এন দিয়ে করো, তুমি লাস্টে এই রেজাল্টটা পাবে, সামেশন ওভার সিএন স্কোয়ার ইএন। সো হ্যামিল্টনিয়ান বা এনার্জি এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে এইটা। তখন লোকে ভাবলো আরে মড অফ সিএন স্কোয়ার তো 1, আবার আমি যখন হ্যামিল্টনিয়ানটা এক্সপেকটেশন করছি তখন আমি এরকম একটা রেজাল্ট পাচ্ছি, মড অফ সিএন স্কোয়ার ইএন। তাহলে হোয়াট ইজ সিএন স্কোয়ার অ্যাকচুয়ালি মিনস? ইট অ্যাকচুয়ালি মিনস if we run an measurement of energy on the system at the nth state, then Cn will give you the probability of obtaining the value En. আবার বলছি, তুমি যদি সিস্টেমটার উপর একটা এনার্জি মেজারমেন্ট করো, মানে হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে ধাক্কা মারলে সিস্টেমটাকে, তাহলে Cn ভ্যালুটা তোমাকে দেবে যে সিস্টেমটার এনার্জি, Cnটা না, মড অফ Cn স্কোয়ার দেবে তোমাকে probability that the system has the energy En. আবার বলবো না বুঝতে পারছো? বলো।
স্যার এই জায়গাটা আবার একটু আবার বলবেন? বলছি, আবার বলো। mod of cn square কি দিচ্ছে? নাথিং বাট probability that a measurement of the energy will give the value en। তুমি হ্যামিল্টনিয়ানি ধাক্কা মারলে সিস্টেমটার উপর, এবার তুমি কি রেজাল্ট পাবে কতটা, সেটা একটা চান্স ফ্যাক্টর। তো তা কেউ বললো যে না আমি ইএন ভ্যালুটা পেতে পারি, হতেই পারে, পেয়ে গেছো তুমি, কত পার্সেন্ট সেই চান্স যে তুমি ইএন পাবে সেইটা তোমাকে দিচ্ছে হচ্ছে সিএনটা। বোঝা যাচ্ছে? হুম। ভালো করে বই পড়ো এবং এই পোর্শনটার জন্য একটু গ্রিফিথসটা ফলো করুন, একটু গ্রিফিথসটা ফলো করো। আমার কাছে 8 মিনিট আছে, আমি এইখান থেকে চক আউট করে বেরিয়ে গিয়ে অনেক কথাবার্তা বলছি, রেকর্ড তো যাবেই, একটু মন দিয়ে একটা জিনিস শিখেছে ফটাফট একদম, কোনো অসুবিধা নেই, আসলে শিখে যাবে, এগুলো টাইম প্রচুর আছে। কোয়ান্টাম ইজ এ হিউজ থিং, সুন্দর জিনিস এগুলো। বেসিক ব্যাপারটা ফাংশনটা বুঝবে, তাকে এক্সপ্লেন করাটা বুঝবে, হাতে কলমে করবে এগুলো, যেগুলো দেখিয়ে দিলাম, না করলে বিপদ আছে। আর একটু এইগুলো এই পার্টগুলোর জন্য গ্রিফিথসটার মধ্যে খুব সুন্দর এগুলো করা আছে, গ্রিফিথসটা ফলো আপ করতে পারো এই পোর্শনটার জন্য বলছি মন দিয়ে। এতক্ষণ যে আমরা কেসটা করলাম সেখানে কি দেখলে যে 0 to L 1 ডাইমেনশনে পার্টিকেলটা ইনট্যাক্ট হয়ে আছে। আচ্ছা যদি এরকম হয় কেস, এইখানে একটা 0 to L আছে, আবার ওয়াই অ্যাক্সিসেও সে মুভ করতে পারে আপ টু 0 to L, এটা 2 ডাইমেনশন কেস। এটা একটা কোশ্চেন দিয়েছিলাম না রে অ্যাসাইনমেন্টে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, 2D হ্যাঁ স্যার। আচ্ছা। আবার 3D কেস যদি হয়, এখানেও যাচ্ছে আবার এখানেও যাচ্ছে, এল 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 করবো না, হাতে করতেও পারো একবার। সো দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন 2 ডাইমেনশন। তখন তোমাকে এখানে লিখে দিচ্ছি একবার মাইনাস এইচ লাইন স্কোয়ার বাই 2m, আমি 3D লিখছি একবারে, ডেল 2 সাই ডেল x2 প্লাস ডেল 2 সাই ডেল y2 প্লাস ল্যাপ্লাসিয়ান আসলো আর কি, ডেল z2 ইকুয়াল টু কত হবে বলে ফেল? ওই ই সাই, তাই তো? হ্যাঁ স্যার। আবার তোমাকে এখানে সেপারেশন অফ ভ্যারিয়েবল সলিউশন করতে হবে, সাই অ্যাজ এ ফাংশন অফ সাই এক্স, ওই সাই ওয়াই, সাই জেড, হাতে করো, খুব সোজা। নর্মালাইজ ফাংশনটা বসাবে, নর্মালাইজ করবে, একটা অ্যান্সার পাবে, দেখবে অ্যান্সারগুলো খুব সুন্দর সুন্দর আসছে। একটা আসবে এরকম, তিনটে কনস্ট্যান্ট আসবে, এন এক্স, এন পাই এল বাই কত ছিল ওটা, এই প্রথম এক্স এর কম্পোনেন্টটা এন পাই এক্স বাই এল, এন পাই সরি এখানে এন পাই এক্স ইনটু এক্স বাই এল। তুই এক্স এর জন্য এই ফাংশন পাবি, হ্যাঁ অবশ্যই এরকম একটা থাকবে রুট ওভার 2 বাই এল। ওয়াই এর জন্য পাবি এইটা সাইন এন ওয়াই পাই ওয়াই এল। আবার জেড এর জন্য পাবি, বুঝতেই পারছিস কি পাবি, রুট ওভার 2 বাই এল সাইন এন জেড পাই ওয়াই বাই জেড। তিনটে কনস্ট্যান্ট আসবে, তাহলে টোটাল ফাংশনটা হবে এই তিনটের প্রোডাক্ট, মানে ওই রুট ওভার 8 বাই এল কিউব চলে আসবে। করবি নিজের হাতে এটা, বুঝতে পারছিস তো কিভাবে করবি? কি রে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি একটা কথা বলি, হ্যাঁ, স্যার। এনার্জিটাকে দেখ, ই তখন কিন্তু এরকম দেখতে হবে। আমার কি ছিল ফাংশনটা বলতো একটু, পাই স্কোয়ার এইচ লাইন স্কোয়ার বাই 2m এল স্কোয়ার ছিল, তাই তো? এইখানটা কিন্তু এই তিনটে জিনিসের সামেশন হবে। 1D কেসটা ভাব, ওখানে শুধু n স্কোয়ার থাকতো, এখানে n x স্কোয়ার, n y স্কোয়ার, n z স্কোয়ার। আর এখানে মজাটা হলো আবার সেই একই, nx ny nz অল আর পজিটিভ ইন্টিজার্স। তাহলে যদি তুই এখানে nx ny nz টাকে 1 করিস, তখন তুই পাবি হচ্ছে গ্রাউন্ড স্টেট। মন দিয়ে দেখ। এবার কেউ বললো যে ফট করে nx টাকে আমি 2 করব আর ny nz টাকে 1 রাখবো, ইট উইল বি ফার্স্ট এক্সাইটেড স্টেট, একটা বেড়ে গেলেই। কেউ বললো না স্যার আমি nx টাকে 1 রাখবো, কিন্তু সরি হ্যাঁ ny টাকে 2 রাখবো, আবার nz টাকে 1 রাখবো, তাহলে সেটাও হবে ফার্স্ট এক্সাইটেড স্টেট। কেন? কারণ তোর এনার্জি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। বসাতো একবার তুই, যদি এখানে 2 করিস 1 1 করিস, আবার এখানে 1 করলি, এখানে 2 আর 1 করলি, এক হবে না রেজাল্টটা? হ্যাঁ। হ্যাঁ স্যার। আবার তুই বলি না আমি nx আর ny টাকে 1 রাখবো, nz টাকে 2 করবো, তাহলেও তো এক রেজাল্ট হবে রে বাবা, হ্যাঁ কি না? ঠিক আছে? হ্যাঁ স্যার। কিন্তু এই তিনটে কেসের জন্য সাইগুলো চেঞ্জ হয়ে যাবে। একটা সাইন প্রথম পার্টটার মধ্যে 2 পাই এল বাই এরকম আসবে, পরেরটা এবার সাইন এক্স এর পার্ট এক থাকবে, ওয়াই এর পার্ট চেঞ্জ হবে, তিনটে ফাংশন পাবি না তুই?
তো যে ওয়েভ ফাংশন গুলো তুই যে লিখেছিলি যে টোটাল ফাংশনটা এরকম এসেছিল h/l³ sin nx pi x/l sin ny প্রোডাক্ট তো pi pi y/l আর sin nz pi z/l। এবার তুই মনে কর 2 1 1 করলি, 1 2 1 করলি, 1 1 2 করলি, তিনটে ওয়েভ ফাংশন পেয়ে গেলি না? হ্যাঁ স্যার, কিন্তু এনার্জি কি পাচ্ছিস? একই পাচ্ছিস না? একটাই। মানে হ্যাঁ। কি, মানে কি? ডিজেনারেট স্টেট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। 2D করলে পরেও একই ঘটনা পাবে। তার মানে কনক্লুশনটা হচ্ছে ইফ ইউ চেঞ্জ দ্য ডাইমেনশন টু 2D or 3D ফর দিস পার্টিকুলার কেস you get degeneracy which doesn't appear in one dimensional case. Why? এইটা উত্তর বলবো না, এক্সপ্লেন why. কোশ্চেনটা বোঝা গেছে? বোঝা গেছে কোশ্চেনটা? হ্যাঁ স্যার। এই হলো একটা কোশ্চেন, সবই বলে দিলাম, সাইগুলোকে প্লট করবে, মানে অ্যাসাইনমেন্টটা তোমার সঙ্গে ডিসকাস করেই ফেললাম। যাও এবার লাস্ট একটা কথা তোমাকে বলে দিই। আচ্ছা থাক, এত কথা বললে মাথা ঘোরাবে। এবার তাহলে কি কি ভালো করে, তাহলে পার্টিকেল ইন এ বক্স খুব ভালো করে পড়বে কিন্তু। ও যারা লাস্ট করতে দিয়েছিলাম এইগুলো একটু ক্যালকুলেট করো, তারপরে করবে এইটা ক্যালকুলেট এক্স স্কোয়ারের, সবই সাইন এক্স নিয়ে নেবে। এগুলো করা আছে স্যার অ্যাসাইনমেন্টে। হ্যাঁ অবশ্যই এগুলো করে নাও। আর তারপরে তুমি ডেল্টা এক্স এটা বার করবে, এটা হচ্ছে এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা রুট মিন স্কোয়ার ভ্যালু, মানে হচ্ছে আমি সব দিয়েছিলাম করতে এগুলো। এগুলো পুরোপুরি করলে পরে পাবে। আমি একটা কথা শুধু জিজ্ঞেস করছি, এই রেজাল্টগুলো তুমি তো, তোমাকে তো বলেছিলাম যে nth স্টেটের জন্য বার করবে, সব রেজাল্টের মধ্যে না একবার n=1 আর n=2 বসিয়ে দেখে নেবে। কারণ কি n=1 লিখেছে, n=1 মানে গ্রাউন্ড স্টেট, আর 2 3 4 মানে সবই এক্সাইটেড স্টেট। তা তোমাকে যেখানে এখানে বলা আছে না যে ফাইন্ড আউট এনি ডিফারেন্ট অ্যাসপেক্ট ইউ আর গেটিং অর অবজার্ভ দ্য থিং অর ইনভেস্টিগেট দ্য রেজাল্ট। ইনভেস্টিগেট মানে হ্যাঁ রেজাল্ট গুলোর মধ্যে একবার 1 বসাবো, মানে লোয়েস্ট ভ্যালুটা বসাবো, আর হাইয়েস্ট ভ্যালু এখানে কিছু নেই, তাহলে একের থেকে বেশি একটা ভ্যালুটা বসিয়ে দেবো। তারপর তুমি কম্পেয়ার করে বলবে যে কি হচ্ছে কি না হচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে ভালো করে পার্টিকেল ইন এ বক্স আমি কমপ্লিট করে দিলাম একদম। কিছু আর মনে হচ্ছে একটু বাকি আছে, সেটা আমার নেক্সট দিন। আচ্ছা আমার বলে ফেলো কবে তোমাদের ক্লাস আছে, আবার আমার নিতে পারবো কবে? রুটিন ফুটিন আমাকে, আমার সব, আমার এই মাঝখানে শরীর খারাপ, আমাদের ফোনও ভেঙে গেছে, কিচ্ছু ডকুমেন্ট নেই আমার কাছে। নতুন ছোট একটা ফোনও নিতে হলো মাঝখানে। একটু বলতে পারবে যে কবে? কিন্তু এরকম দুটো পরপর ক্লাস লাগবে আমার, তাছাড়া পারবো না কিন্তু আমি, বুঝতেই পারছি। পরপর দুটো ক্লাস শুধু হচ্ছে মানে আজকেই আছে, এরপরে 1 ঘন্টা 1 ঘন্টা টাইম। আচ্ছা এনিওয়ে এখন ছেড়ে দে, পরে তো আমাকে হোয়াটসঅ্যাপে জানাস, ঠিক আছে? বাড়িতে ভালো করে পড়, সবাই অডিও অন করো, হ্যাঁ স্যার, হ্যাঁ বাড়িতে মন ঠিক দিয়ে আছে। ভালো করে পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। গ্রিফিসটা ভালো করে একটু দেখে নাও সবাই মিলে এবার, ওকে? আমি রেকর্ডিং করে হ্যাঁ পাঠাবো। স্যার। ওকে থ্যাংক ইউ। ওকে ভালো থেকো। ওকে স্যার। থ্যাংক ইউ ওকে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে।